এই শোনো না গো, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার মিষ্টি হাতে মিষ্টি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ প্লিজ করে দাও। অ্যাডমিশন এক্সামটা অদ্রির কাছে বেশ গুরুত্বপূর্ণ। মেডিকেল বা বুয়েটে সে এক্সাম দেবে না, সেজন্য ভার্সিটির এক্সামের প্রতি ওর সব মনোযোগ। একটা ভ্যালুয়েবল সাবজেক্ট নিয়ে পড়তে না পারলে তার এতদিনের পরিশ্রম বৃথা যাবে। তা এক প্রকার না খাওয়া ভুলে সে পড়ায় মগ্ন দুদিন ধরে। এজন্য রাদীপ ফ্লোরাদের সাথে গল্প করা হয় না খুব একটা। দরকার ছাড়া খুব কমই ঘর থেকে বের হয়। শাইলার বকাঝকার কারণে কোনো মতে খাবারটা খেতে নামে নিচে। এছাড়া পৃথিবীর সবকিছু যেন ভুলে গেছে, এমনভাবে পড়ায় মগ্ন অদ্রি। মেয়েটা চারিপাশের সবকিছু ভুলে গেছে পড়ার চাপে। ধ্রুব অফিসে যাওয়ার সময় দেখে যায় ও টেবিলে বসে পড়ছে, আবার ফিরেও দেখে একই দৃশ্য। 4 দিন ধরে এই দৃশ্য দেখে ওর মন বেশ মনক্ষুণ্ণ হয়। পড়াটা কমপ্লিট করলেই তো চলে, দিনরাত টেবিলে বসে থাকার কি প্রয়োজন। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ও অদ্রির সামনে গিয়ে হাঁটাহাঁটি করতে থাকে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টায়, কিন্তু অদ্রি ক্যালকুলেটর নিয়ে হিসেব কষায় মগ্ন। ঠিক তখনই টেবিলের উপর অদ্রির ফোন ভাইব্রেট করলো। কম্পিত ফোনটাও অদ্রির মনোযোগ ব্যাঘাত ঘটাতে ব্যর্থ হলো। ধ্রুব এবার বিরক্তি নিয়ে ফোনটা তুলে নিল। স্ক্রিনে রাহাত নামটা দেখে ভ্রু কুচকালো, কিন্তু কোনো প্রশ্ন করলো না অদ্রিকে। এরপর শক্ত চেহারা নিয়ে ফোনটা নিয়ে অদ্রির মুখের সামনে তুলে ধরে বলল, তোমার ফোন। হঠাৎ এরকম করায় অদ্রি হাঁ করে চাইল ওর দিকে, যেন ধ্রুব কি নিয়ে কথা বলছে বুঝতে পারছে না। এটা দেখে ধ্রুব এক প্রকার ধমকেই উঠল। এতক্ষণ ধরে বাজছে ফোনটা, শুনতে পাও না? সব মনোযোগ কখন পড়াশোনায় দেবে? এতে ফোন ব্যবহার করার মানুষকে খেয়াল করে একেবারে বন্ধ করে দিলেই তো পারো। অদ্রি এবার বুঝতে পারলো ঘটনা কি। ও তড়িঘড়ি করে ধ্রুবর হাত থেকে ফোন নিয়ে নিল। তারপর নমনীয় গলায় বলল সরি। বলেই ফোনটা রিসিভ করলো। কানে লাগিয়ে জিজ্ঞাসা করলো, কে? ওপাশ থেকে রাহাতের গলা শোনা গেল। কথা বুঝতে অসুবিধা হওয়ায় অদ্রি ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। নোটস নিয়ে বিস্তর আলোচনা চলল ওদের। কিছুক্ষণ পর ফোনে কথা শেষে অদ্রি যখন ঘরে এলো, ধ্রুব অধৈর্য গলায় বলল, সারাক্ষণ এভাবে পড়লে তো মাথায় জ্যাম লেগে যাবে। কিছুক্ষণ পর পর ব্রেক নাও, তাহলে সব মনে রাখতে সুবিধা হবে। অদ্রি ব্যস্ত কণ্ঠে বলল। অনেক পড়া বাকি, ব্রেক নিলে কমপ্লিট হবে না। বলতে বলতে আবারও টেবিলে বসতে গেলে ধ্রুব ওকে আটকে দিল। অদ্রির হাত ধরে টান দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে তীক্ষ্ণ স্বরে বলল, 5 মিনিট ব্রেক নিলে তেমন কিছুই হবে না। এভাবে হাত ধরে টান দেয় অদ্রি বেশ চমকে গেল। এরপর নির্লিপ্ত কণ্ঠে বলল, পরীক্ষা তো আমার, সেই জন্য টেনশনটা আমারই, আপনি কি করে বুঝবেন? ধ্রুব কপালে ভাঁজ ফেলল। ওর ইচ্ছা করছে অদ্রিকে একটা বোতলে আটকে নিজের বুক পকেটে রেখে দিতে, যাতে সারাক্ষণ পড়া নিয়ে ব্যতিব্যস্ত না থেকে ওর সাথেও সময় কাটায়, গল্প করে। এবার ও একটু কড়া গলায় বলল, এই টপিক বাদ দাও। তাহলে কোন টপিক চলবে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি খুবই খারাপ? আমার সাথে সময় কাটলে তুমি বোরিং হও? অদ্রি ঠোঁট উল্টালো, মাথা নাড়তে নাড়তে বলল। অবশ্যই। ধ্রুব অধৈর্য হয়ে বলল, আমার সাথে তো কখনই গল্প করো না, তাহলে দেখবে আর বোরিং লাগবে না। তুই সব সময় আমাকে বাদ দিয়ে অন্য সবার সাথে গল্প করো, জানো আমার কতটা কষ্ট হয়? অদ্রি ভাবলেশীন ভাবে বলল, আমি কি করে জানবো? আপনি না সেদিন বললেন আপনার নাকি আমাকে অন্য কারোর সাথে দেখলে কষ্ট হয়। আদৌ সত্য কি না কে জানে। যাই হোক, 5 মিনিট শেষ, এবার আমাকে পড়তে হবে। অদ্রি উঠে যেতে নিচ্ছিল, ধ্রুব নিতে পারল না। এবার অদ্রির উপেক্ষা। আচমকা বিছানায় পা তুলে অদ্রির কোলে মাথা রেখে সে শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে বলল, খুব মাথা ব্যথা করছে। আকস্মিক ধ্রুবর এমন কার্যে হতবিহ্বল হয়ে পড়ল অদ্রি। চোখ দুটোতে নেমে এসেছে একরাশ বিস্ময়। ঠোঁট নড়তে চাইছে না মোটেও, তবু কুঁচকে থাকা ভ্রুজোড়া স্বাভাবিক করে কঠোরভাবে বলল, আমি কি করতে পারি? ধ্রুব ধীর গলায় বলল। অনেক কিছু করতে পারো, একটু চুলগুলো টেনে দিতে পারো, মাথা টিপে দিতে পারো। অদ্রি বলল। আমি এখন? ধ্রুবর প্রশ্নের জবাব না দিয়ে বলল, অফিসের কাজের চাপ থেকেই এই মাথা ব্যথা উৎপত্তি। বেশ বুঝতে পারছি না, দাও তো। অদ্রির গা থেকে ভেসে আসছে একটা মিষ্টি গন্ধ। ধ্রুব ডুবে যেতে থাকে সেই ঘ্রাণে। অদ্রি ওকে সরানোর চেষ্টা করে বলে, উঠুন, আমি ওষুধ এনে দিচ্ছি, খেলেই কমে যাবে। ধ্রুব নির্লিপ্ত কণ্ঠে বলল। কমবে না অদ্রি, খুব বেশি মাথা ব্যথা তো। অদ্রি ব্যস্ত ভঙ্গিতে বলে, সেই জন্যই তো এনে দিচ্ছি। দেখি সরুন, আমাকে যেতে দিন। ধ্রুব আগের থেকে শক্ত হয়ে নিজের মাথাটা রাখলো অদ্রির কোলে। ও নড়াচড়া করার সুযোগ পেল না। এটা যে স্রেফ অজুহাত সেটা অদ্রি ভালোভাবেই বুঝতে পারলো। লোকটা ইদানিং ওর অ্যাটেনশন পেতে এত নাটক করে যে ভেবেই ওর হাসি পায়। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ধ্রুবর দিকে, ও সেটা টের পায় না। এরপর মৃদু তেজ নিয়ে ধ্রুব বলে উঠল, তোমার হাতে ছোঁয়া না পেলে কোনো ওষুধই কমবে না অদ্রি। বলেই নিজেই জোর করে অদ্রির হাত টেনে নিয়ে ওর কপালে রাখে। চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে ওর ছোঁয়া। বুকের ভেতর ভীষণ শান্তি অনুভব করে প্রসন্ন কণ্ঠে বলে, একটু চলে কিছু হবে না। ধ্রুবর ঘোর লাগা কণ্ঠস্বর। অদ্রি বিপরীতে বলার মতো কিছু খুঁজে পায় না।
ও থমকে যায়, কেমন ও মুখ গোজ করে দ্বিধাবোধ নিয়ে বসে থাকে। হাত নড়তে চায় না, তবুও নিজেকে স্বাভাবিক করার যথেষ্ট চেষ্টা করতে ও ধ্রুবর কপালে চুলে আঙ্গুল চালাতে থাকে। অদ্ভুত এক ভালো লাগায় আটকে যায় ওর নিঃশ্বাস। অদ্রির মনে সুপ্ত একটা ভয় ছিল এক্সাম নিয়ে। প্রিপারেশন যদিও ভালো ছিল, তবুও পরীক্ষার আগের রাত থেকে বেশ নার্ভাসনেস কাজ করছিল ওর মধ্যে। চিন্তায় চিন্তায় পড়ায় মন দিতে ব্যর্থ হচ্ছিল। শায়লা ওর মনোভাব বুঝতে পারল। বিভিন্ন কিছু বলে ওর মন ঘোরানোর চেষ্টা করছিল, কিন্তু তবুও অদ্রির কিচ্ছু ভালো লাগছিল না। কিছু একটার অভাব বোধ করছিল সে। এরপর ধ্রুব যখন প্রতিদিনের মতো অদ্রির পড়াশোনা নিয়ে ওর সাথে বিতর্কে জড়ালো, তখন অদ্রি নিজের মনে একটু শান্ত অনুভব করলো। দিন দিন ধ্রুবর এই আচরণগুলোতে কেমন অভ্যস্ত হয়ে যাচ্ছিল সে। অদ্রি নিজেকে সামলালো, নিজেকে ব্যস্ত রাখতে ধ্রুবর কফিটা নিয়ে সে ওকে দিল। তবুও মনে ভয় ছিল ঢাকা ভার্সিটির এক্সামটা হয়তো ভালো হবে না। কিন্তু অদ্রিকে ভুল প্রমাণ করে ওর ভার্সিটির এক্সাম খুব ভালো হলো। হল থেকে বেরিয়ে শত শত মানুষের ভিড়ে অদ্রি নিজেকে হারিয়ে ফেলেছিল। ওকে নিয়ে এসেছে ধ্রুব, ফ্লোরাও এসেছে। যদিও শায়লা আসতে চাচ্ছিল, তবে ধ্রুব রাজি হয়নি। নিজের ফোনটা কাছে না থাকায় ফ্লোরা আর ধ্রুবকে কি করে ওর অবস্থান জানাবে বুঝে উঠতে পারছিল না অদ্রি। আচমকায় প্রচণ্ড ভিড় ঠেলে একটা বলিষ্ঠ হাতে ছোঁয়া পেল ওর কাঁধে। অদ্রি চমকে ঘুরে তাকিয়ে দেখতে পেল কালো শার্ট পরিহিত লম্বা মানুষটিকে। ধ্রুব, সাথে ফ্লোরাও আছে। ও শান্তির নিঃশ্বাস ফেলল। এত মানুষের ভিড়ে কোনোভাবে যাতে কেউ ব্যাট টাচ করতে না পারে সেজন্য দু হাতে আগলে রাখলো ধ্রুব অদ্রিকে। সামলালো ফ্লোরাকেও। তবুও পেছন থেকে দুটো ছেলে টিস করছিল ওদেরকে নিয়ে। এমনকি দুবার হাতও বাড়িয়ে দিয়েছিল টাচ করতে। এক পর্যায়ে ধ্রুবর মেজাজ সপ্তমে পৌঁছালো। ভিড় থেকে বেরিয়ে ফ্লোরা আর অদ্রিকে শহীদ মিনার প্রাঙ্গণে দাঁড় করিয়ে রাস্তার ওপাশে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই ওরা দুজন দেখলো ধ্রুব দুটো ছেলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছে। এরপর হঠাৎই একটা ছেলের কলার ধরে ঠাস করে একটা চর বসিয়ে দিল গালে। অদ্রি এতটাই হতভম্ব হয়ে গেল যে ওর হাত থেকে ব্যাগ পড়ে গেল। ফ্লোরাকে নিয়ে এক প্রকার ছুটেই গেল সে ধ্রুবর দিকে। বিবাদ থামানোর চেষ্টা করলো। ধ্রুব মোটেও ছাড়ল না ছেলে দুটোকে। ইতিমধ্যে আশেপাশের মানুষ জড়ো হয়ে গেছে। ফ্লোরা আর অদ্রি বহু কষ্টে ধ্রুবকে সরিয়ে নিয়ে এলো সেখান থেকে। গাড়িতে বসে রাগে কাঁপছিল ধ্রুব। ফর্সা মুখে নেমে এসেছিল আধার। অদ্রি একটু সময় নিয়ে জিজ্ঞাসা করলো, এভাবে রাস্তায় মারামারি করলেন কেন? কি যে উদ্ভট স্বভাব আপনার। ধ্রুবর কপালে ভাঁজ পড়ল। ইচ্ছে করছে নিজের গালেই চড় দিতে। যার জন্য করে চুরি সেই বলে চোর। ও জোরে ধমকে উঠল, ছেলেগুলো তোমাকে নিয়ে বাজে কথা বলছিল, ব্যাট টাচ করতে চাইছিল, অথচ তুমি আমাকে দোষারোপ করছো। তুমি বুঝে ওদের টাচ উপভোগ করতে। নিজের ওপর এখন আমারই রাগ হচ্ছে। অদ্রির মুখে অন্ধকার নেমে এলো। ধ্রুব ক্রুদ্ধ গলায় বলল, রিটিকুলাস অদ্রি। প্রচণ্ড এক ধমক খেয়ে অদ্রির মুখ শুকনো হয়ে গেল। ফ্লোরা চুপচাপ বসে দুজনকে দেখছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে ও বলল, এই ব্যাপার নিয়ে ডিসকাস না করে বাড়ি চলো। এরপর অদ্রিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তোমার এক্সাম কেমন হলো বললে না তো? অদ্রি হাসার চেষ্টা করে বলল, ভালো। ধ্রুব শুধু মুখ কালো করে বসে রইল। ওর মেজাজ আগের চেয়ে আরো বেশি খারাপ হচ্ছে। বাড়ি ফিরে পুরো ঘটনা ফ্লোরা খুলে বলল সকলের কাছে। আর ধ্রুব গটগটিয়ে হেঁটে নিজের ঘরে চলে গেল। ধ্রুব যে বেশ রেগে গেছে সেটা বেশ বুঝতে পারল অদ্রি। নিজের বোকামির জন্য হতাশ হলো। মাফ চাইতে হবে ধ্রুবর কাছে। সেই উদ্দেশ্য নিয়ে অদ্রি ঘরে এলো। দরজা ঠেলে ঘরে ঢুকে দেখলো কাউচে বসে আছে, কপালে হাত রেখে দু চোখ বন্ধ করে। এখনো চেঞ্জ করেনি। অদ্রি ধীর পায়ে এগিয়ে গেল ওর কাছে। হালকা কেশে ধ্রুব দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। ওর কণ্ঠ শুনে ধ্রুব অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। অদ্রি মুখ গোছ করে বলল, সত্যি সরি, আমি বুঝতে পারিনি যে ছেলেগুলো খারাপ ছিল। আপনি প্লিজ আমাকে ভুল বুঝে রেগে থাকবেন না। ধ্রুব একটু সময় নিল। এরপর শটান দাঁড়িয়ে পড়ল, জিজ্ঞাসা করলো, তো কি ঠিক করলে? ধ্রুবর কথা বুঝতে পারল না অদ্রি। প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই ও বলল, এক্সাম তো শেষ, এবার কি সত্যি চলে যাবে তুমি? আমার কথা ভাবলে না একবারও? ধ্রুবর বিধ্বস্ত চেহারা ওর তীব্র অনুভূতি নিয়ে বলা বাঁকা শুলের মতো বিঁধল অদ্রির মনে। ওর মাথায় হাজারো কথা ঘুরপাক খেতে লাগলো। ধ্রুব উত্তরের আশায় চেয়ে রইল ওর মুখ পানে। অদ্রি কিছু বলতেই মুখ খুলবে, তখনই ধ্রুব ওর মুখ চেপে ধরে দাপুটে গলায় বলল, উফ, কোথাও যেতে পারবে না। আমি যেতে দেব না তোমায়, তাই না বলার চেষ্টা করো না। হয়তো আমি রেগে তোমাকে এই ঘরে আটকে রেখে দিতে পারি। অদ্রি ভ্রুকুচকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। ধ্রুবর চোখে নিজের জন্য ভালোবাসা মিশে থাকতে দেখল সে। তীব্র উৎকণ্ঠায় কাটতে লাগলো এক একটি ক্ষণ। ধ্রুবর অধিকারবোধ নিয়ে বলা কথাগুলো বিপরীতে অদ্রি কি বলবে তা ভাবতে লাগলো। ঢোক গিলল সে। গলা শুকিয়ে আসছে ওর। সংকোচ কাটানোর জন্য দু চোখ বন্ধ করে ভাবলো কিছু মুহূর্ত। নিজেকে স্বাভাবিক দেখানোর নিদারুণ চেষ্টা করলো।
একসময় ধ্রুবর হাত সরালো, নির্লিপ্ত কণ্ঠে বলল, এত আহামরি কেউ নই আমি। আমার জন্য কিডন্যাপারের খাতায় নিজের নাম লেখানোর কোনো প্রয়োজন নেই। ধ্রুব দীর্ঘশ্বাস ফেল, ক্রুদ্ধ গলায় উত্তর দিল, তোমার কাজকর্ম চিন্তা ভাবনা যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে তাহলে কিডন্যাপারের খাতায় নাম লেখাতে আমার কোনো দ্বিধা নেই। প্রয়োজন হলে লেখাবো। তুমি তুমি আমার ভালো দিকটা দেখেছো। আমি সহজ, তবে ক্ষেত্র বিশেষে কঠিন হতে পারি। অদ্রি ওর দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়েছিল, যেন বোঝার চেষ্টা করছে ওকে আরো গভীরভাবে। অনেকক্ষণ পর বিব্রত কণ্ঠে বলল, আপনার সাথে তো আমার আগেই কথা হয়ে গিয়েছিল, এখন এত কথা বলে লাভ নেই। ধ্রুব গম্ভীর কণ্ঠে বলল, তখন তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে মানতে রাজি ছিলাম না, সেজন্য মাথা ঘামাইনি। তবে এখন যেহেতু আমি আমার দিকটা ক্লিয়ার করে দিয়েছি, সেজন্য এ ব্যাপারে তোমার আর কোনো এহেতুক এবং অযৌক্তিক মতামত শুনতে চাই না আমি। অদ্রি ভ্রু কুচকে বলল, জোর করে তো আর হুম। উফ, আর একটা বাক্য শুনতে রাজি নই আমি। আমাকে রাগালে তোমার ভালো হবে না। স্টিল ভদ্র আছি, তেমনি থাকতে দাও। ধ্রুব হাতের ইশারায় থামিয়ে দিল অদ্রিকে। আর কিছু বলার সুযোগ না দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল। অদ্রি অবাক হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। দোটানায় ভুগতে লাগলো, কি করবে সে? কেন এখনো স্বাভাবিক হতে পারছে না? কেন নিজের মনকে মানাতে পারছে না? এটা সত্যি যে ধ্রুবর থেকে দূরে যাওয়ার ইচ্ছেটা ওর মন থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তবুও নিজের কাছে স্বীকার করতে চাইল না অদ্রি যে সে ধ্রুবর সাথে ঠিক কতটুকু জড়িয়ে গেছে। কারোর সাথে শেয়ার করতে পারছে না কথাগুলো। অদ্রি নিজেকে সত্যিই ভীষণ একা মনে হলো। শায়লা হাসানের মেজ ভাইয়ের বড় মেয়ে হাদিবার বিয়ে উপলক্ষে পুরো পরিবারকে আবারও নিমন্ত্রণ করা হয়েছে। মায়ের শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না ভেবে পারিবারিক আড্ডায় শায়লারা ঠিক করলেন এবার গ্রামে যাবেন। তাছাড়া এতদিন অদ্রির এক্সামের জন্য যে বাধাটা ছিল সেটাও আর নেই। নাতবউকে দেখার জন্য বাড়ির সবাই এক প্রকার মরিয়ায় বলতে গেলে। তবে রুকসাত জাহানকেও শায়লা আমন্ত্রণ জানালেন তাদের সাথে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। সেক্ষেত্রে রাদিফের জন্য মেয়ে দেখাও হয়ে যাবে, তারাও রাজি হলেন। তবে নাজমুল সাহেব যাবেন না, তিনি খুব শীঘ্রই কানাডাতে ফিরে যাবেন। তার আগে নিজের গ্রামের বাড়িতে কটা দিন কাটাতে চান। বাবাকে দেখে রাদিফও বেঁকে বসলো, সেও যাবে না। কোনোভাবেই ওকে রাজি করানো গেল না। রুকসাত জাহান ছেলের উপর হতাশ হলেন। ছেলে না গেলে তার উদ্দেশ্য পূর্ণ হবে না। যদিও রাদীপ জানে না তার মা লুকিয়ে লুকিয়ে তার জন্য মেয়ে দেখছেন। এসব কিছু মিলিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল কাল পরশুই তারা রওনা দেবেন। শায়লা ফোন করে ব্যাপারটা বড় ভাই আইয়ুব আলীকে জানাতে তিনি বাড়ির সবাইকে নিয়ে হুলস্থুল কাণ্ড শুরু করলেন। আর আশফাক সাহেব সবাইকে নিজেদের গোছগাছ সেরে নিতে বললেন। বেড়াতে যাওয়ার প্ল্যান শুনে ফ্লোরা খুবই এক্সাইটেড ফিল করলো। অদ্রিকে সঙ্গে নিয়ে নিজের গোছগাছ সারল। বেশিরভাগই ওয়েস্টার্ন ড্রেস দেখে অদ্রি ওকে বোঝালো গ্রামীণ পরিবেশে এসব পোশাক বেমানান, সেখানে কেউ এসব ভালো চোখে দেখবে না। ট্র্যাডিশনাল পোশাকের কালেকশন ফ্লোরার খুবই কম থাকে। অদ্রি নিজের কিছু জামা ওকে গিফট করলো। দারুণ খুশি হলো ফ্লোরা। এদিকে অদ্রির মনও আজ বেশ ভালো। যখন থেকে শুনেছে তারা গ্রামের বাড়িতে বেড়াতে যাবে তখন থেকে ওর মন বেশ ফুরফুরে। এত বছরের জীবনে এর আগে গ্রামে সে খুব কমই গিয়েছে। তার কাছে ভীষণ ভালো লাগে গ্রামীণ পরিবেশ। সবকিছু সে খুব মন দিয়ে উপভোগ করে। ফ্লোরাকে ওর গোছগাছে সাহায্য করে। একেবারে খেয়ে ঘরে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি কি প্রয়োজনীয় জিনিসপত্র নেবে। তবে খুব ক্লান্ত থাকায় অলসতা জেঁকে ধরল ওকে। এখন আর গোছগাছ করতে ইচ্ছে না করায় ফোন স্ক্রল করতে লাগলো। গ্রুপ চ্যাটে নীরা, পরশ, রাহাতদের মেসেজ জমে আছে। অদ্রিও যোগ দিল তাতে। বহুদিন পরে বেশ কথাবার্তা বিনিময় হলো সবার মধ্যে। পরশের কথা শুনে সবাই হাসির ইমোজি দিচ্ছে। এভাবেই চ্যাট করতে করতে কখন যে ফোনটা হাতে রেখে ঘুমিয়ে পড়লো বুঝতে পারল না অদ্রি। অন্যদিকে চলতে লাগলো বাকিদের কথাবার্তা। নোটিফিকেশনে টুংটাং শব্দ জানান দিচ্ছিল সেগুলো। ধ্রুব অফিস থেকে ফিরলো বেশ দেরি করে। ডিনার সেরে ঘরে এসে দেখলো অদ্রি ঘুমিয়ে পড়েছে। বরাবরের মতোই এলোমেলো ভঙ্গিতে সহ অদ্রিকে দেখতে ভালো লাগছিল। হাজারো প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াতে শুরু করলো ওর মন, মস্তিষ্ক এবং সর্বত্র জুড়ে। অদ্রির চুলগুলো বাতাসে উঠছে। কপালের উপর পড়ে আছে কিছু। পরনে আকাশি রঙের জামাটা কিছুটা উপরে সরে আছে। ওখান দিয়ে ফর্সা মেয়েধীন পেটের অংশটুকু দেখা যাচ্ছে। ধ্রুব ওর নজর তুলে যায়। শুকনো গলায় ঢোক গিলে তীব্র নিষিদ্ধ ইচ্ছে দমন করে। পায়ের কাছে পড়ে থাকা চাদরটা নিয়ে ভালোভাবে ঢেকে দেয় ওকে। তখনই অদ্রির হাতে থাকা ফোনের নোটিফিকেশনের শব্দ ওর গোচরে আসে। ধ্রুব ব্যস্ত ভঙ্গিতে ফোনটা সরিয়ে নেয় ওর মাথার কাছ থেকে। অফ করে রাখতে যাবে তখনই স্ক্রিনে নজর পড়ে ওর। ঘুমিয়ে পড়েছো নাকি? আজ কিন্তু বেশ মজা হয়েছে তাই না? চলো একদিন দেখা করি আমরা।
মেসেজ দেখে ধ্রুবর ভ্রু আপনা আপনি কুচকে আসে রাহাত নামের আইডি দেখে। এরপর ফোনটা অফ করে টেবিলের ড্রয়ারে রেখে দেয়। ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। নিকশ কালো অন্ধকারের সাথে সাথে ওর মনে তীব্র রাগ আর ক্রোধ জেগে ওঠে রাহাত নামের ব্যক্তিটির উপর। কে হয় ও অদ্রির? শব্দ শুনে অদ্রির কাঁচা ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকালো ধীরভাবে। নিজের মস্তিষ্ক খানিকটা সচল করার চেষ্টা করলো। কখন ফিরেছে লোকটা? কটা বাজে এখন? ধ্রুব কি কফি খেয়েছে? কে এসে কফি দিয়ে গেছে ওকে? নাকি দিতে ভুলে গেছে? লোকটা প্রতিদিন অফিস থেকে ফিরে কফি খায়, নয়তো হাঁসফাঁস করতে থাকে। অদ্রি তো প্রতিদিন ওর কফিটা এনে দেয়। আজ কি হলো ওর? ঘুমে এতটাই মগ্ন ছিল যে ও কফিটা দিতে ভুলে গেল। অদ্রি অলসতা কাটিয়ে উঠে বসল। ইতস্তত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কখন ফিরলেন? কফি খাননি? আমি তাহলে নিয়ে আসি। ধ্রুব ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলার স্বরে বলল। ঘুমাও তুমি। অদ্রি কয়েক সেকেন্ড ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, যেন কফি খেতে না চাওয়ার পেছনের কারণ উদ্ঘাটন করছে। তবে সমীকরণ মেলাতে ব্যর্থ হলো। এরপর আবারও গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আরামদায়ক শীতল আবহাওয়া, জড়িয়ে আসা চোখ দুটো খুব বেশি সময় নিল না ঘুমের দেশে নিয়ে যেতে অদ্রিকে। ধ্রুব ওর কাণ্ডে বিরক্ত হলো না, রাগ করলো না, এমনকি এটা নিয়ে বিন্দুমাত্র কোনো বাক্য ব্যয় করলো না। বুঝলো মেয়েটা ঘুমের ঘোরেই এরকম করেছে। মাঝে মাঝে ওর মনে হয় অদ্রি একটা বাচ্চা মেয়ে, সবসময় কেমন কাঠখোট্টা হয়ে থাকে, গাম্ভীর্যতা নিয়ে থাকে, যেন ওর কোনো অনুভূতি নেই, কোনো কিছুতে ওর কিছু যায় আসে না। ধ্রুব জানে মেয়েটা নিজের ভেতরে সব কিছু চাপা দিয়ে রাখতে চায়, কিন্তু বুঝতে পারে না এসব কাজকর্ম ওর পাশাপাশি আশেপাশের মানুষকেও এফেক্ট করে। সময়টা তখন কত ঠিক জানে না অদ্রি। ঘুমের ঘোরে নড়ার চেষ্টা করলো, কিন্তু আবছা আবছা বুঝতে পারলো কেউ একজন ওকে জড়িয়ে ধরে আছে। নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করলো অদ্রি। ঘুমে মগ্ন থাকা ধ্রুবর মুখটা চোখের সামনে দেখতে পেল সে। চমকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ঘুমন্ত ধ্রুব আগে থেকে আরও জোরালোভাবে জড়িয়ে ধরল ওকে। অদ্রি হতবিহ্বল হয়ে ওর বুকের ভেতর চুপটি করে পড়ে রইল। ওর শক্তি বা ইচ্ছে কোনোটাই কাজ করলো না ধ্রুবর থেকে দূরে সরে রাখতে। বাইরে ঝলমল করছে দুপুরের রোদ। একটু আগে ইলশেগুড়ি বৃষ্টি হয়ে গেছে, এখন বইছে শান্ত বাতাস। কালো মেঘ একটু পরপরই ঢেকে দিচ্ছে সূর্যকে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোলো ধ্রুব। চুল মুছতে মুছতে খেয়াল হলো অদ্রি পুরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওর জামা কাপড়। বিরক্ত ভঙ্গিতে গোছগাছ সারছে। আচমকা শব্দ পেয়ে ঘুরে তাকালো পেছনে। ধ্রুব খালি গায়ে দরজায় দাঁড়িয়ে আছে। তাকাতেই ওর সাথে দৃষ্টি বিনিময় হলো ধ্রুবর। অদ্রি কপট বিব্রত বোধ করলো, ভীষণ রাগ নিয়ে বলল। ওয়াশরুমে চেঞ্জ করতে পারেন না? জানেন তো আমি ঘরে আছি। ধ্রুবর কথায় তেমন রিয়েক্ট করলো না, তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল। সামান্য ব্যাপার অদ্রি। অদ্রি রেগে বলল। এর আগেও বলেছি আপনাকে, একটা মেয়ের সামনে এইভাবে ঘুরে বেড়াতে আপনার লজ্জা করে না? ধ্রুব অবাক হয়ে বলল। ঘুরে বেড়ালাম কখন? আর এখানে লজ্জার কি আছে? তুমি তো আর বাইরে কেউ না। আশ্চর্য, বাইরে কেউ না হলেও রুমে চেঞ্জ করার অভ্যাসটা পাল্টান। তোমার মানসিকতা পাল্টাও। অদ্রি নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে ব্যর্থ হলো, বলল। এই বাড়িতে আগে আন্টি ছাড়া আর কোনো মেয়ে ছিল না, তখন এটা স্বাভাবিক ব্যাপার ছিল। এরপর আমি এলাম, আমার সামনে আপনি লজ্জা বোধ করেন না, এতটুকু মানা যায়, কিন্তু বাকিরা, ওরা দেখলেও কি আপনি লজ্জা পান না? আন্টিরা আছে, জরিনা আছে, ফ্লোরা আছে। আপনি জানেন সেদিন এইসব নিয়ে ফ্লোরা কত কিছু বলছিল, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। ধ্রুব বিস্মিত হওয়ার ভান করে বলল। কানাডার মানুষের কাছে এসব একটা স্বাভাবিক ব্যাপার, বাট আমার জন্য তোমার মাথা কাটা গেল কিভাবে? স্বামীর প্রশংসা নিতে পারছিলে না অন্য মেয়ের মুখ থেকে? ধ্রুবর ঠোঁটে বাঁকা হাসি। অদ্রি কটমট করে তাকালো। ও কি ইচ্ছে করে অদ্রির সাথে ফাজলামো করেছে? অদ্রির গা জ্বলছিল ওর হাসিতে। ও হার মানতে নারাজ। তাচ্ছিল্য করে বলল। প্রশংসা? তাও আপনাকে? ফ্লোরা আসলে সৌন্দর্যের সংজ্ঞাটাই জানে না। ধ্রুব ভ্রু উঁচিয়ে বলল। ও আই সি। তো তোমার মতে সৌন্দর্যের আসল সংজ্ঞা কি? অদ্রি কাট কাট গলায় বলল। সুন্দর একটি মন। ধ্রুব হাত ভাঁজ করে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। ওর চোখের মণি দুটো জলজল করছে। অসহ্য রাগে প্রসন্ন কণ্ঠে থেমে থেমে বলল। আমার সেটা নেই বুঝলাম, কিন্তু তোমার কেন সেটা নেই? অদ্রি চরম বাকরুদ্ধ হলো। কথার মর্মার্থ ধরতে না পেরে পাল্টা প্রশ্ন ছুড়ল। মানে? সুস্থ সুন্দর একটি মন, তোমার কেন সেটা নেই? যেখানে মায়া, প্রেম, ভালোবাসা লুকানো থাকে। শেষ কথাটা ধ্রুব এমনভাবে বলল যে অদ্রির মুখে অন্ধকার নেমে এলো। মিয়ে যাওয়া কণ্ঠে বলল। আছে তো। অদ্রি চরম বাকরুদ্ধ হলো। কথার মর্মার্থ ধরতে না পেরে পাল্টা প্রশ্ন ছুড়ল।
শেষ কথাটা ধ্রুব এমনভাবে বলল যে অদ্রির মুখে অন্ধকার নেমে এলো। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ওর ধীরস্বরের বলা কথা শুনে ধ্রুব বক্র চোখে তাকালো। মেয়েটা কি বুঝতে পারে না ওর এই আচরণগুলো অহেতুক? এই রাগ জেদ ওকে ওর জীবনের কিছু সুন্দর মুহূর্ত থেকে দূরে সরিয়ে রাখছে, যেগুলো আর কখনো ফিরে পাবে না। ধ্রুব রাশভারী চেহারা নিয়ে তাকায়, কাঠ সুরে চোয়াল শক্ত করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।